আজ আমরা দেখতে চলেছি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি কোরিয়ান ড্রামার গল্প। ড্রামার শুরুতে আমরা হোমিনকে দেখি, যে সবেমাত্র তার আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং আজ সে ইউলিম ল ফার্মে একটি ইন্টারভিউ দিতে যাচ্ছে। এদিকে ল ফার্মের ভেতর দেখানো হয় 4 জন করে প্রার্থীদের দিকে একসাথে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। হোমিনের পালা এসে যায়, কিন্তু সে তখনও সেখানে পৌঁছায়নি। ইন্টারভিউ সহকারী তার নাম 2-3 বার ডেকে ওঠেন, কিন্তু এতে কোনো সাড়া মেলে না। তাই বাকি 3 জনকে ভেতরে নিয়ে অফিসের দরজা বন্ধ করে দেয়া হয়। ঠিক দরজা বন্ধ হওয়ার পরই হোমিন এসে উপস্থিত হয়। সেখানে এক কর্মীর কাছ থেকে জানতে পারে তার নাম মাত্র 2 মিনিট আগেই ডাকা হয়েছিল। তাই সে কিছু না ভেবে সরাসরি অফিসের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে এবং 2 মিনিট দেরির জন্য ক্ষমা চেয়ে চুপচাপ নিজের আসনে বসে যায়। ইউলিম ল ফার্মে 5 থেকে 7টি আলাদা বিভাগ ছিল, যাদের প্রধানরা সেখানে ইন্টারভিউ বোর্ডে বসেছিলেন। লিটিগেশন ডিপার্টমেন্টের প্রধান ইউনান হোমিনের শার্টের সেই দাগটি লক্ষ্য করে, যা সে সাদা কালি দিয়ে মোছার চেষ্টা করেছিল, আর তার জুতোগুলো ছিল পুরনো ও ছেঁড়া। ইউনান তাকে বলে, আমরা সময়ের ভিত্তিতে টাকা নিই, এমনকি যদি কোনো কাজ 5 মিনিটের বেশি সময় লাগে সেটার জন্য ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। যে সময়ের কদর করে না তার জন্য এখানে কোনো জায়গা নেই, তুমি যেতে পারো। এ সময় ইন্টারভিউ বোর্ডের সিনিয়র চিওল হোমিনকে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করে। হোমিন জানায়, মেট্রোতে বই পড়তে পড়তে সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে নিজের স্টেশনে নামার পরিবর্তে সে পরের স্টেশনে চলে গিয়েছিল। তার উত্তর শুনে সবাই হেসে ওঠে। চিওল বলে, তোমার দেরিতে আসার কারণ যথাযথ নয়, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এতে হোমিন কষ্ট পায়, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে সে বলে, আমি ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত বাইরে অপেক্ষা করব। যদি আপনারা মত পরিবর্তন করেন তবে আমাকে ডাকবেন। হোমিন বাইরে বসে অপেক্ষা করতে থাকে। 4 জন করে সব প্রার্থীর ইন্টারভিউ শেষ হয়। তখন শেষ 3 জন প্রার্থী বাকি, আর চতুর্থ জন ছিল হোমিন নিজে। অফিসে তখন ডোইয়ান বলে, স্যার, বাইরে যে প্রার্থী অপেক্ষা করছে সে কোনো সাধারণ প্রার্থী নয়, এবারে ন্যাশনাল ল স্কুলের বিজয়ী। এটা শুনে চিওন অবাক হয় যে সে তো হোমিনকে চিনতে পারেনি, কারণ তারা তো সে প্রতিযোগিতা দেখতে গিয়েছিল। এবং চিওল তখন হোমিনের কথা শুনে বেশ মুগ্ধ হয়েছিল, কিন্তু তারা জানে ভালো ভালো সব প্রার্থীরা সবাই তাদের হাতছাড়া হয়ে প্রতিদ্বন্দ্বী ল ফার্ম লি অ্যান্ড কোতে চলে যাবে। তাই ইয়নসু মনে করে হোমিনকে ইন্টারভিউ ছাড়াই এভাবে পাঠিয়ে দেয়া ঠিক হবে না। চিওল বলে, ঠিক আছে, যদি সবাই রাজি থাকে তবে তাকে ডেকে আনি। তবে ডাকার আগে সে ইউনানের মতামত জানতে চায়, যিনি হোমিনকে বাইরে পাঠিয়েছিলেন। ইউনান বলে, আপনাদের যা ভালো লাগে করুন, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। এটা শুনে সবাই হাসতে থাকে, কারণ সে তার নীতির ব্যাপারে বেশ কড়া। এবার হোমিনকেও ইন্টারভিউর জন্য ডেকে আনা হয়। প্রথম প্রশ্ন করেন ডোইয়ান। ধরো একজন মানুষ জেব্রা ক্রসিং পার হওয়ার সময় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হলো। এতটাই খারাপ দুর্ঘটনা যে তার একটি হাত শরীর থেকে ছিটকে রাস্তায় গিয়ে পড়ল। তখনই সেখানে থাকা এক মেয়ে সেই হাতটি চুরি করে পালাতে শুরু করে, কিন্তু সে ধরা পড়ে। ওই মানুষটি নিজের হাত ফেরত পাওয়ার জন্য তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে। আদালত কি রায় দেবে বলে মনে হয়? হোমিন ছাড়া বাকি 3 জন প্রার্থীর মত ছিল একই, ওই হাত ভিকটিমের শরীরের অংশ, যার উপর অবৈধভাবে অন্যজন দখল নিয়েছে, তাই মালিকানা ভিকটিমের, এবং সে মামলাটি জিতবে। চিওল জিজ্ঞেস করে, এই যুক্তি তোমাদের কাছে আইনি দিক থেকে ঠিক মনে হয়? 3 জনই হ্যাঁ বলে, কিন্তু তখন হোমিন বলে, এই ব্যক্তির ক্ষতিপূরণের দাবি খারিজ হয়ে যেতে পারে, কারণ তার নিজের হাতের উপর আসলেই তার মালিকানার অধিকার আছে কিনা তা আমরা জানি না। তার কথা শুনে আরেক প্রার্থী বলে, আমাদের শরীরের অংশের মালিকানা আমাদের না হলে কার হবে? এটা তো কমন সেন্স। হোমিন বলে, কমন সেন্স আর আইন এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা। যদি আইন আমাদের শরীরের অংশের উপর আমাদের মালিকানা দিত, তাহলে আমরা চাইলেই তা বের করে বিক্রি করতে পারতাম, এমনকি চাইলে আত্মহত্যাও করতে পারতাম। কিন্তু বাস্তবে এগুলো বেআইনি। মানে আইন আমাদের শরীরের অংশের উপর সম্পত্তির মতো মালিকানা দেয় না। তাই ওই মানুষটি যদি ক্ষতিপূরণ পেতে চায় তবে অন্য কোনো আইনি পথ খুঁজতে হবে। চিওল তার যুক্তি শুনে খুশি হয়। এরপর জং প্রশ্ন করে, ধরো মিস্টার কিম একটি ট্রেন চালাচ্ছেন,
যাতে 100 জন যাত্রী আছে। যদি তিনি একই লাইন ধরে এগিয়ে যান তবে লাইনে থাকা একটি বড় পাথরে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটবে এবং সব যাত্রী মারা যাবে। কিন্তু যদি তিনি লাইন পরিবর্তন করেন তবে অন্য লাইনে থাকা আরেকজন শ্রমিক মারা যাবে। তাহলে 100 জন যাত্রীকে বাঁচাতে যদি তিনি লাইন বদলে ফেলেন তবে সেই শ্রমিকের মৃত্যুর জন্য কি তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা যেতে পারে? আগের মতো এবারও বাকি 3 জনের উত্তর এক, না, মিস্টার কিমের বিরুদ্ধে খুনের অভিযোগ আসবে না, কারণ 100 জনকে বাঁচাতে বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু হোমিন বলে, আমার মতে এটা খুনই হবে, কারণ এতে পরিকল্পিত অপরাধের সব শর্তই আছে। মিস্টার কিম আগেই জানতেন যে লাইন বদলালে শ্রমিকটি বাঁচবে না। চিওল জিজ্ঞেস করে, মানে তুমি বলতে চাইছো 100 জনকে বাঁচানোর পরও তাকে খুনের শাস্তি দেয়া উচিত? হোমিন বলে, আমি বলিনি যে তাকে শাস্তি দেয়া উচিত, প্রশ্নটি ছিল এটা খুন হিসেবে গণ্য হবে কিনা। আর আমার উত্তর হ্যাঁ, তবে সঠিক যুক্তি দিলে সে শাস্তি এড়াতে পারে। কখনো কখনো এমন ধারা প্রযোজ্য হয় যে ভালো উদ্দেশ্যের কাজও অপরাধ হয়ে যায়। আবার কখনো নৈতিকভাবে ভুল হলেও আইন যদি সেটাকে ভুল না মানে তবে সেটা অপরাধ নয়, কারণ আইন সবসময় নিখুঁত নয়। আমাদের নীতি আর আইন সবসময় এক পথে চলে না, আর আইনজীবীদের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইন্টারভিউ শেষ হতেই হোমিন বাড়ি ফিরে যায়। তার বন্ধু জিজ্ঞেস করে, ইন্টারভিউ কেমন হলো? হোমিন বিরক্ত হয়ে বলে, বাড়ি থেকে 1 ঘন্টা আগে বের হওয়ার পরও দেরি হয়ে গিয়েছিল, কারণ মেট্রোতে পাশে বসা যাত্রীর বইটা পড়তে গিয়ে নিজের স্টেশন পেরিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। বন্ধু বলে, সবসময় যেমন করো, এবারও গোলমাল করে ফেলেছ। তুমি হয়তো পৃথিবীর প্রথম আইনজীবী যার লি অ্যান্ড কো ল ফার্মের ক্যাম্পাস সিলেকশন হওয়ার পরও ইন্টার্নশিপ হয়নি। হোমিন নিজের ভাগ্যকে দোষ দিয়ে ফোনে গেম খেলতে বসে যায়। ঠিক তখনই একটা মেসেজ আসে, তাতে লেখা সে ইউলিম ল ফার্মের অ্যান্টি লেভেলের অ্যাটর্নির ইন্টারভিউ পাশ করেছে। এটা দেখে হোমিন শক খেয়ে দাঁড়িয়ে যায়, একেবারে ভূতের মতো। তার বন্ধুরা বলে, মনে হয় এর মাথা খারাপ হয়ে গেছে। তখন হোমিন জানায় সে ইন্টারভিউ পাশ করেছে। এটা শুনে তার বন্ধুরাও খুব উত্তেজিত হয়ে পড়ে। পরের দিন ইউলিম ল ফার্মে যাদের সিলেকশন হয়েছিল তারা সবাই জয়নিং এর জন্য চলে আসে। হোমিনও পৌঁছে যায়। তার পাশে বসা হেইয়ান তাকে চিনে ফেলে। সে ছিল হোমিনের ল স্কুলের সহপাঠী। হেইয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেমন করে? তুমি তো সিওলের বেস্ট ফার্ম লি অ্যান্ড কোতে সিলেক্ট হয়েছিলে, তাই না? হোমিন বলে, হ্যাঁ, কিন্তু এখন এখানে এসেছি। হেইয়ান বুঝে যায় এ নিশ্চয়ই আবারও কোনো বড় গন্ডগোল করেছে। নতুন ইন্টার্নদের সবাইকে নিজেদের পরিচয় দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। এদিকে জিয়ং তার সহকর্মী লিজিনকে বলে, মনে হয় এবারও কেউ আমাদের বেছে নেবে না। তারা ছিল লিটিগেশন ডিপার্টমেন্টের লোক, যার প্রধান ইউনান, যিনি দেরি করে আসার কারণে হোমিনকে ইন্টারভিউ রুম থেকে বের করে দিয়েছিলেন। লিজিন খুব চিন্তিত ছিল এবং মনে মনে চাইছিল যে এবার অন্তত ইউনান তাদের ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু ভালো কথা বলুক। জিয়ং জিজ্ঞেস করে, তোমাকে যদি তাদের মধ্যে কাউকে নিজের টিমে নিতে হয় কাকে নেবে? লিজিন কোনো দ্বিধা না করে হোমিনের দিকে ইশারা করে বলে, ওকে। কিন্তু লিজিন একা ছিল না, বরং কর্পোরেট, ফিনান্স সব ডিপার্টমেন্টের মানুষই হোমিনকে নিতে চাইছিল, কারণ সবারই জানা ছিল এই মেয়ে সিওলের ল স্কুলের টপার। এরপর সব টিম লিডাররা নিজেদের ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকে। কেউ বলে, আমরাই দেশের সেরা টিম, আবার কেউ বলে আমরা কাজ আর জীবনের মধ্যে ব্যালেন্স রেখে চলি। এবার লিটিগেশন টিমের পালা। লিজিন মনে মনে চাইছিল এবার অন্তত কিছু ভালো বলো, কিন্তু ইউনান বলে, আমাদের টিমে ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্স বলে কিছু নেই। ইন্টার্নশিপের প্রথম বছরে সকালে তাড়াতাড়ি এসে রাত করে বের হওয়া আর কাজ সময় মতো শেষ করতে পারলে তবেই বাসায় যেতে পারবে। কিন্তু আমার মনে হয় না কেউ প্রথম বছরে একটি কাজও নিখুঁতভাবে করতে পারে। এটা শুনে লিজিন বুঝে যায় এই মানুষ জীবনে বদলাবে না, আর কেউ স্বেচ্ছায় আমাদের টিমে জয়েন করবে না। এরপর সব ইন্টার্নদের বলা হয় নিজেদের পছন্দের টিমের সামনে গিয়ে দাঁড়াতে। প্রতিটি টিমে সর্বোচ্চ 4 জন ইন্টার্ন নেওয়া হবে, বেশি হলে এইচআর তাদের অন্য টিমে সরিয়ে দেবে। সবাই নিজেদের পছন্দ মতো দাঁড়িয়ে যায়। লিটিগেশন টিমে যাওয়ার মতো সাহস কারো হয়নি। সবাই দেখছিল হোমিন কোন টিমে যায়। হোমিন কিছুক্ষণ ভেবে সরাসরি গিয়ে লিটিগেশন টিমের সামনে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে লিজিন আর জিয়ং চমকে ওঠে, তারা তা একেবারেই আশা করেনি। পরে লিজিন ইউনানকে বলে, তুমি এমন করছো কেন? ও মাত্র 2 মিনিট দেরি করেছিল। ঠিক আছে, তুমি সময়ের ব্যাপারে খুব কড়া, কিন্তু তুমি ভুল করছো।
ইউনান বলে, বিষয়টা সেটা না। শুনেছি হোমিন লি অ্যান্ড কোতে সিলেক্ট হয়েছিল, কিন্তু সে সেখানেও যথাসময়ে উপস্থিত হতে পারেনি, তাই তার অফার ক্যান্সেল হয়ে গেছে। আর সে আমাদের এখানে ইন্টারভিউতে এসেছিল ভাঙা ফোন, দাগযুক্ত শার্ট আর ছেঁড়া জুতো পরে। লিজেন বলে, যদিও ধরে নেই সে একটু এলোমেলো, কিন্তু সে অনেক বুদ্ধিমতী, তাই সে কাজে পারদর্শী হতে পারে। লিজিন অনেক বোঝানোর চেষ্টা করলেও ইউনান রাজি হয় না। কিছুক্ষণ পর লিজিন হোমিনকে নিয়ে ইউনানের অফিসে আসে। হোমিন পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। লিজিন বলে, ওই কথা বলো যেটা একটু আগে আমাকে বলেছিলে। হোমিন বলে, আমি আইনজীবী হতে চাই, কারণ এই কাজে আমি মজা পাই। এটা শুনে লিজিনের মুখের ভাব পাল্টে যায়। সে আস্তে বলে, এটা না, আগেরটা বলো। তখন হোমিন বলে, আমি শুধু লিটিগেশন টিমেই কাজ করতে চাই। লিজিন জিজ্ঞেস করে, কেন এই টিমেই কাজ করতে চাও? হোমিন জানায়, আমি সেই সব মানুষের কণ্ঠ হতে চাই যারা অন্যায়ভাবে কষ্ট পেয়েছে এবং ন্যায় বিচারের জন্য আদালতে আসে, কারণ এই কাজটি আমাকে আনন্দিত করে। ইউনান তার কথা শুনে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। হোমিন জিজ্ঞেস করে, ইউনান কি রাজি হয়েছে? লিজিন বলে, মনে হয় তাই, তবে ও বেশি কথা বলে না। সে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সময়ের ব্যাপারে খুবই কড়া। যখন সে এই ফার্মে প্রথম বছর ইন্টার্ন হিসেবে এলো, তখন সে প্রতিটি কাজ সময় মতো শেষ করত। সে এতটাই সময়নিষ্ঠ ছিল যে তার সিনিয়ররাও তার উপর বিরক্ত ছিল। একদিন তার সিনিয়ররা তাকে অনেকগুলো জটিল ফাইল এনে দেয়, তবুও সে কাজ যথাসময়ে শেষ করে সন্ধ্যা 6টায় বেরিয়ে যাচ্ছিল। তখন একজন সিনিয়র তার কাজের ব্যাপারে জানতে চাইলে সে বলে, আপনার মেইল চেক করুন। সিনিয়র সঙ্গে সঙ্গে তার মেইল চেক করেন এবং অবাক হয়ে যান। অন্য কেউ হলে এই ফাইল পড়তেই সারাদিন পেরিয়ে যেত, আর সে অর্ধেক বেলাতেই সব কাজ শেষ করে ফেলেছে। এই কথা শুনে হোমিনও অবাক হয়ে যায়। পরের দিন এইচআর টিম থেকে পাঠানো 3জন নতুন ক্যান্ডিডেট লিটিগেশন টিমে যোগ দিল। তাদের মধ্যে ছিল হোমিনের ক্লাসমেট হেওন। লিজেন সবাইকে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট দিল। হোমিনকে একটি মিটিংয়ে যেতে হবে, আর হেওন আর জেইকে যেতে হবে দূরের এক গ্রামের দিকে, যেখানে রাস্তা ভাঙাচোরা আর গন্তব্যে পৌঁছাতে হলে অনেকটা পথ হাঁটতে হবে। হেওন হোমিনকে বলে, তুমি তো কষ্টের কাজ করতে পছন্দ করো, তাই না? তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্ট বদলে নিই। কিন্তু হোমিন রাজি হলো না, নিজের কাজ করতেই চলে গেল। সন্ধ্যার মধ্যে সবাই তাদের অ্যাসাইনমেন্ট শেষ করে নিয়ে এলো, আর ইউনান একে একে সব চেক করতে থাকে। ছোট ভুল পেলেই সে খুব রেগে গিয়ে বকুনি দিচ্ছিল। হোমিন ভাবলো, আমার কাজে যদি ভুল পায় তবে তো আমায় জেলে পাঠাবে। কিন্তু যখন হোমিনের অ্যাসাইনমেন্ট দেখার পালা এলো, তখন দেখা গেল সেখানে কোনো ভুল নেই। ইউনান নিজেই বলল, কাজটি ভালো হয়েছে। অপ্রত্যাশিত মন্তব্য শুনে হোমিন বেশ খুশি হয়। পরের দিন হোমিন গেল সিটি গ্যাস কোম্পানির এক মিটিংয়ে। সেখানে সে কোম্পানির রিপোর্টে কিছু গরমিল দেখতে পেল। মিটিং শেষ হতেই সে জিজ্ঞেস করলো, গত 7 বছর ধরে একটি বিশেষ এলাকার রেভিনিউ কেন ক্রমশ কমছে? কোম্পানি তার প্রশ্নকে গুরুত্ব দিল না, ভেবে নিল সে শুধু একটি প্রসিডিউরাল আইনজীবী, যার এসব বিষয়ে জানার কোনো অধিকার নেই। তারা তার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো। তাই হোমিন সঙ্গে সঙ্গে লিজিনকে ফোন করে বলে, মিটিং শেষ হয়েছে, কিন্তু আমাকে তদন্ত করতে হবে, তাই অফিসে আসতে দেরি হবে। লিজিন জিজ্ঞেস করলো, কি হয়েছে? হোমিন বলল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলতে পারবো না। তারপর সে সোজা চলে গেল সেই এলাকায় যেখানে রেভিনিউ কম ছিল। জায়গাটা একটি হট স্প্রিং গ্রাম, যেখানে অনেক বাথ হাউস চলে, আর তা চলছে গত 30 বছর ধরে, তাও 24 ঘন্টা। অর্থাৎ প্রচুর গ্যাস খরচ হচ্ছে, কিন্তু রেভিনিউ কমছে, মানে নিশ্চয়ই কোম্পানির ডাটায় গোলমাল আছে। এদিকে অফিসে যেই বলে, এখনই পুলিশে খবর দিতে হবে যে হোমিন নিখোঁজ। হেয়ন বলল, না, আমি ওকে স্কুল থেকেই চিনি, ও এমনই কোনো একটা জিনিসের পেছনে পড়ে থাকবে। ওসাং বলল, সব ঠিক আছে, কিন্তু আজ যদি সে অফিসে না আসে তবে চাকরিটা যাবে। ঠিক তখনই হোমিন এলোমেলো হয়ে অফিসে আসলো। তার চুল তখনও ভেজা। 3জনই ছুটে এসে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে? ফোন বন্ধ কেন? হোমিন বলল, ফোন চার্জ দেওয়ার সময় পায়নি। লিজিন দৌড়ে এসে বলল, তুমি কোথায় ছিলে? অন্তত চুলগুলো তো শুকিয়ে আসতে পারতে। থাক, এখন আমার সঙ্গে ইউনানের অফিসে চলো, ভদ্রভাবে ক্ষমা চেয়ে নিও। ইউনান বলল, 2 দিন পরে এসেছে, তাও ভেজা চুল নিয়ে দেরি করে। ওর সম্পর্কে এইচআরে রিপোর্ট করো, যাতে নিয়ম মেনে অ্যাকশন নেয় আর চাকরি থেকে বরখাস্ত করে। তখন হোমিন বলল, আমি অফিসের কাজই করছিলাম, আমি সিটি গ্যাস কোম্পানির মিটিংয়ে ছিলাম। ইউনান বলল, ও, মিটিং 3 দিন ধরে চলছিল।
হোমিন ভয়ে ভয়ে বলল, না, 1.5-2 ঘন্টায় শেষ হয়ে গিয়েছিল। ইউনান বলল, আমি এসব বাজে কথা শুনতে চাই না। লিজিন হোমিনকে বাইরে নিয়ে যেতে চাইল, কিন্তু সে হাত ছাড়িয়ে বলল, আমার কথা শেষ হতে দাও। সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া উচিত। ইউনান বলল, ঠিক আছে, তোমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে, বলো। হোমিন বলল, মিটিংয়ে দেখি এক জায়গায় গত 7 বছর ধরে রেভিনিউ ক্রমশ কমছে, তাই আমি গত 2 দিন ধরে সেটারই তদন্ত করছিলাম। এটা হচ্ছে অনপিয়ন এলাকার একটি গ্রাম, যেখানে সবাই বাথ হাউস চালায়, কিন্তু তার পর্যাপ্ত কোনো রেকর্ড বা তথ্য নেই। মানে কোম্পানির ভেতরের কেউ গোলমাল করছে। এবার সে বোর্ডে লিখে বিস্তারিত বোঝানোর চেষ্টা করে এবং তার রিসার্চ ফাইল ইউনানকে দেখায়। সব ডাটা বিশ্লেষণ করে লিজিন তার কাজের প্রশংসা করে, আর ইউনান তাকে গ্যাস স্টেশনের জেনারেল ম্যানেজারকে সব জানাতে বলে। এরপর দেখা যায় কোম্পানি একজন আইনজীবী ভাড়া করে এবং ওই এলাকার ইনচার্জের বিরুদ্ধে গ্যাস চুরির মামলা ঠুকে দেয়। হোমিনও 2 হাত ভর্তি তথ্য উপাত্ত নিয়ে আদালতে হাজির হয়। কোম্পানির আইনজীবী জানায়, ওই এলাকার ইনচার্জ মিটারের আগে পাইপ লাগিয়ে গ্যাস চুরি করেছে। তখন জজ তার কাছে জানতে চায়, কত পরিমাণ গ্যাস চুরি হয়েছে, এর কোনো অনুমান আছে কি? আইনজীবী বলল, সঠিক অনুমান করা কঠিন। কিন্তু তখনই হোমিন সেই আইনজীবীর দিকে ইঙ্গিত করে বলে, সেই তথ্য আমার কাছে আছে। এ কথা শুনে আইনজীবী সঙ্গে সঙ্গে হোমিনের সঙ্গে কথা বলার অনুমতি চান। ফাইল দেখে হোমিন বলে, গত 7 বছরে প্রায় 2.4 বিলিয়ন ঘনমিটার গ্যাস চুরি হয়েছে, অর্থাৎ প্রায় 1.5 বিলিয়নের ক্ষতি। আইনজীবী অবাক হয়ে জিজ্ঞেস করেন, এই হিসাব করলে কিভাবে? তখন হোমিন আরেকটা ফাইল নিয়ে আসে এবং বলে, সে প্রতিটি বাড়ির গ্যাসের খরচ হিসেব করে দেখেছে। কোম্পানির ন্যূনতম ক্ষতি 1.5 বিলিয়ন, আর যদি বাকি এলাকার হিসাবও ধরা হয়, তবে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় 3.8 বিলিয়ন। আইনজীবী সব ফাইল মনোযোগ দিয়ে দেখে নিয়ে বিচারকের সামনে তা প্রমাণ হিসাবে উপস্থাপন করেন এবং দোষীর কঠিনতম শাস্তি দাবি করে। এইভাবে তারা মামলাটি জিতে যায়। মামলা জেতার সঙ্গে সঙ্গে অনেক কোম্পানি হোমিনের সঙ্গে সাহায্যের জন্য আসে। ইউনানও তাকে দেখে খুব গর্ব অনুভব করে। এরপর রাতে হোমিন তার বয়ফ্রেন্ড হানের সঙ্গে ডিনার করছিল। হান সিওলের বেস্ট কোম্পানি লি অ্যান্ড কোতে অ্যাটর্নির পদে আছে। ডিনার শেষে বের হওয়ার সময় হানের এক সিনিয়র অ্যাটর্নি দম্পতির সাথে দেখা হয়। সেখানে হান হোমিনকে পরিচয় করিয়ে দেয় নিজের হবু স্ত্রী হিসেবে। পাশাপাশি জানায় হোমিনের বাবা একজন চিফ জাজ এবং মা একজন ল স্কুলের প্রফেসর। এটা শুনে হোমিন কিছুটা অস্বস্তি বোধ করে। গাড়িতে ফেরার পথে সে হানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে না আমার পারিবারিক অবস্থানের জন্য আমাকে ভালোবাসো? হান বলে, এতে দোষ কোথায়, আমি দুটোই ভালোবাসি। হোমিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তোমাকে একটা কথা বলতে চাই, তবে তা এখন নয়। এরপর দৃশ্য পাল্টে ইউনানকে দেখা যায়। সে কফি খেতে খেতে তার স্ত্রীর সঙ্গে কথা বলছিল, কিন্তু হঠাৎই তার স্ত্রী যেন অদৃশ্য হতে শুরু করে। আর এ থেকে আমরা বুঝতে পারি সে আসলে তার মৃত স্ত্রীর স্মৃতির সঙ্গে কথা বলছিল। আর এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়।